নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজের জীবনের সবচেয়ে বড় দিক ছিল তাঁর আধ্যাত্মিকতা। যে কোনো সাধুর জীবনের এর বিকাশ কম বেশি ঘটে থাকলেও পূজ্যপাদ মহারাজের জীবনের এর প্রকাশ ও প্রভাব সকলের কাছে স্পষ্ট ছিল। যিনি মহারাজের কাছে আসতেন তিনি নিজ জীবনে তার প্রভাব অনুভব করতেন এবং বারে বারে মহারাজের কাছে আসতে চাইতেন। অনেককেই মহারাজকে নিজের কিছু কথা বলার জন্য আমাদের কাছে সময় চাইত। আমরাও সুযোগ করে দিতাম, কিন্তু মহারাজের কাছে গিয়ে তারা কিছুই বলতে পারত না। নিজেদের অজান্তেই তাদের কথা কোথায় যেন হারিয়ে যেত। শুধু মহারাজের কথা শুনে চলে আসতো। অনেকের ক্ষেত্রেই এরকম দেখেছি। কাছে গেলেই মহারাজের স্নিগ্ধ আধ্যাত্মিক প্রভাব মনের সকল সংশয়, সকল মলিনতা দূর করে মনকে আনন্দে ভরিয়ে তুলত। এর মধ্যে কোনো কৃত্রিমতা বা বিশেষ কোনো চেষ্টা ছিল না। স্বতঃস্ফূর্তভাবেই তা প্রকাশিত হতো। একজন খারাপ সঙ্গে পড়ে কিছু খারাপ কাজ করেছে বলে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এসে খুব কান্নাকাটি করছিল। মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কান্নার জলেই তোমার মনের সব মলিনতা দূর হয়ে গেল। তুমি ঠাকুর মাকে ধরে থাকো, কোনো ভয় নেই। পরে সে নিয়মিত তাঁর ক্লাসে আসতো। এইভাবে মহারাজের সংস্পর্শে এসে দেখেছি অনেকেরই জীবনধারা পরিবর্তিত হয়েছে। সেবকদের সাধু জীবন রক্ষায় মহারাজ সতত সতর্ক থাকতেন। কোনো ভক্ত সম্পর্কে সেবকদের সাবধানও করে দিতেন। তিনি জানতেন সেবকদের ভক্তদের সঙ্গে কথা বলতে হয়, মিশতে হয়। মহারাজের কিন্তু দৃষ্টি থাকত যাতে তাদের সাধু জীবনে কোনো দাগ না পড়ে। মানুষ চেনার অদ্ভুত ক্ষমতাও ছিল মহারাজের। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মহারাজের জীবন অতিবাহিত হয়েছিল। একেবারে সাধারণ কর্মী থেকে মঠ মিশনের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। বিভিন্ন কাজে বহু লোকের সংস্পর্শে আসতেও হয়েছিল তাকে। তাই অভিজ্ঞতাও ছিল মহারাজের প্রচুর। আমি একদিন কথা প্রসঙ্গে বলেছিলাম, আপনার কত অভিজ্ঞতা, আপনি লোক চিনবেন না? উত্তরে মহারাজ বিনয়ের সঙ্গে বললেন, কোথায় আমার অভিজ্ঞতা, কিছুই বুঝি না, জানি না। আমি বললাম, গরুর গাড়ি থেকে বর্তমান জেট বিমান এবং সেকালের লোক থেকে বর্তমানকাল পর্যন্ত যে পরিবর্তন, সব কিছুই তো আপনার দেখা। আমরা তো সবে শুরু করেছি মাত্র। কাজেই আপনার অভিজ্ঞতার কি শেষ আছে মহারাজ? যুক্তিতে ধরা পড়ে গিয়ে মহারাজ বললেন, তা যা বলেছ। মহারাজ প্রুনস খেতে খুব ভালোবাসতেন। প্রাতঃকালে নিত্য প্রুনস চাই। বিদেশ থেকে কেউ আসার আগে কি আনবো জিজ্ঞাসা করলে প্রুনস নিয়ে আসতে বলতেন। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন হওয়ায় প্রুনস খাওয়াও ডাক্তারের নির্দেশে বন্ধ হয়ে যায়। খুব ভালোবাসতেন রাবড়ি, রসমালাই। 1978 সালে অমরনাথ দর্শনে গিয়ে শরীর খারাপ হওয়ায় ওই সব খাওয়াও বন্ধ হয়ে যায়। কারণ ওই সময় মহারাজের শরীর স্থূল ছিল। ওজন কমাতে হবে, মেদ কমাতে হবে, তাই এই ব্যবস্থা। পরে তিনি মিষ্টি খেতেই চাইতেন না। শেষে খাওয়া দাওয়া নিয়ে এত বেশি বাধা নিষেধ হলো যে মহারাজের পছন্দের খাওয়া আর কিছুই রইল না। তবে এসব নিয়ে তাকে কোনো দিনই কোনো খেদ প্রকাশ করতে দেখিনি। খাওয়া দাওয়া নিয়ে বরং মজাই করতেন।
ভক্তরা নানা ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে আসতো। মহারাজ মজা করে বলতেন, যখন খেতে পারতাম তখন কিছুই জোটেনি, আর এখন কিছুই খেতে পারি না, তাই নানা জিনিস আসছে। কখনো কখনো মহারাজ বলতেন, বছরের প্রথম দিনই বলতে পারি বছরের শেষ দিন কি খাবো। অর্থাৎ প্রায় একই ধরনের খাবার রোজ খেতে হতো। এইসব নিয়ে দুঃখ করতেন না বা কোনো অনুযোগ ছিল না। রান্নায় না ছিল মশলা, না ছিল নুন। কেমন রান্না হয়েছে জিজ্ঞাসা করলে বলতেন, বেশ সেদ্ধ হয়েছে। সুসিদ্ধ হলেই যেন রান্নাও সুস্বাদু হলো। ইসবগুল প্রায় খেতে হতো মহারাজকে। এমনভাবে চেটেপুটে খেতেন যেন খুব সুস্বাদু কিছু খাচ্ছেন। শেষে জোর করে হাত থেকে কাপটি নিয়ে নিতে হতো। খেতে ভালো হোক আর মন্দ হোক, সব কিছু পরিষ্কার করে খেতেন, পাতে কিছুই ফেলতেন না। মহারাজকে নানা স্থানে মন্দির প্রতিষ্ঠা বা বিভিন্ন আশ্রমের অন্যান্য অনুষ্ঠানে যেতে হতো। সেখানে কত রকম অসুবিধায় পড়তে হয়েছে, কিন্তু সেই জন্য কখনো কোনো অভিযোগ করেননি। আমরা তাঁর নানা অসুবিধা দেখে ছটফট করতাম, কিন্তু তিনি নীরবে সব সহ্য করে নিতেন। রাজকোটে মন্দির প্রতিষ্ঠার সময় অনেক সাধু ব্রহ্মচারী অনুষ্ঠানে যোগ দেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ আর আমি একই ঘরে ছিলাম। আমি তো ভয়েই মরি, কারণ মহারাজের সঙ্গে একই ঘরে থাকার অভিজ্ঞতা আমার ছিল না। তিনি তা বুঝতে পেরে বলেছিলেন, সংকোচ করছো কেন? সংকোচ করো না। ওই সময় লিমডি রাজবাড়িতে সকল সাধু ব্রহ্মচারীদের নিমন্ত্রণ ছিল। সেখানে স্বামী ভূতেশানন্দজি মহারাজের উপযোগী খাবার কিছুই ছিল না। এটা সেটা করে ম্যানেজ করা হলো। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজও ওই অনুষ্ঠানে ছিলেন এবং দুজনেরই খাওয়া প্রায় একই রকম ছিল। দুজনে একে অন্যকে মজা করে বললেন, কি মশাই, কেমন খাওয়া দাওয়া হলো? মহারাজ বললেন, মন্দ নয়, নতুনত্ব আছে। আপনার কেমন হলো? উত্তরে পূজনীয় গম্ভীর মহারাজ বললেন, শিবরাত্রির মতো। দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। রাজকোট থেকে ফেরার পথে দুজনে একই গাড়িতে আসেন এবং আমাকেও তাদের সঙ্গে আসতে হয়। আমি যতই কম জায়গা নিয়ে বসবার চেষ্টা করছি, ততই দুজনে বলছেন, তুমি ভালো করে বসো, অনেক জায়গা আছে। এইটি স্বামী নিত্য মুক্তানন্দের লেখা থেকে আজ আমি পাঠ করলাম। আজ এই পর্যন্তই। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।